আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। ভারত আমেরিকা যৌথভাবে 10 বছরের একটি চুক্তি করতে চলেছে। বাংলাদেশকে সেন্টার করে দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 বছরের যে চুক্তিটা হচ্ছে সেটা নিয়ে গতকালকে আমি বলেছিলাম সার্জিও গোরের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা দাদা বারবার আপনাদের বলেছিলাম যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ও ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ এই মর্মে লিখিত চুক্তি করতে হবে। সেই চুক্তিটা হবে কি, জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্সের যে চুক্তি একটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা 2026 সাল, এখন 2026 থেকে 2036 সাল পর্যন্ত চলবে। কালকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর তারপরেতে সার্জিও গোর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলা তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি করতে রাজি হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সম্ভব, মানে আমাদের বিদেশ সচিব গেলে সেই চুক্তির খসড়া তৈরি করা হবে। আমাদের বিদেশ সচিবের সঙ্গে আমাদের বাণিজ্য দপ্তরের অনেকগুলো অফিসার তারাও সমস্ত যাচ্ছেন এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও যেতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে, কিন্তু সেটা সরকারি সূত্রে এখনো সমর্থন করা হয়নি। এখন এই যে আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ আমেরিকার এই দৌড়ঝাঁপ কেন, সেটা তার কারণটা হচ্ছে, আমি আপনাদের বলি আমেরিকার সঙ্গে ভারতের কত ডিল ছিল, টোটাল ট্রেডটা কত ছিল। ভারত আমেরিকা বাণিজ্যের মূল তথ্য 2024-25 মোট বাণিজ্য 131.84 বিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে রপ্তানি হচ্ছে 86.51 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা থেকে আমদানি হচ্ছে 45.33 বিলিয়ন ডলার। এই টোটাল এটা হচ্ছে গিয়ে 131 বিলিয়ন ডলার। এটা হচ্ছে টোটাল। এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, এটা এখানে রয়েছে, পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া 2024-25 এই আর্থিক বর্ষে এটা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন তার মানে আমরা 131 কোটি টাকা, 131 বিলিয়ন ডলারে আমরা এটা হারিয়েছিলাম। গত কয়েক মাস ধরে আমাদের চলছিল এটা নিয়ে, এই ট্যারিফ এত হুঙ্কার এই সমস্ত হচ্ছিল। তো এখন এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটা তো সম্পূর্ণ দায়ী যে হচ্ছে ইউএস। সে তো এই ব্যাপারে তো আপনারা সবাই জানেন, এখন সে আর ঘেঁটে লাভ নেই। কিন্তু গতকালকে যে মারাত্মক খবরটা বেরিয়েছে তাতে কিন্তু সকলের পিলে চমকে গেছে। পিলেটা কিরম চমকে, যে ঠেলায় পড়লে কিরম মানে সাহেবরা সব গাছেও ওঠে। দেখুন, আমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে, সাইনিং অফ এফটিএ ইজ স্টার্ট, দেয়ার সাকসেস উইল বি জাজ বাই গেইন ইন গ্লোবাল মার্কেট। দেখুন, ঠিক আছে, লিখছে কি, India has recently concluded major trade agreements with European Union and UK and Australia, reserving a period of more inward-looking trade policy. The European Union and United Kingdom together account for about 30% of global imports of low-skilled manufacturing products such as apparel, footwear, assembled electronics, and etc. Free trade agreement with this market give Indian exporters zero duty access to a 3.5 trillion market, creating a strong platform for export growth. আপনারা এটাও আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি যেটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে হেডিং। আরো পিলে চমকানো সেটা হচ্ছে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই প্রপোজ লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সি, says report. The Reserve Bank of India has recommended that a proposal to link central bank digital currencies
to place on the agenda in the 2026 যে আমাদের ব্রিক্স সামিট হতে যাচ্ছে, সেই ব্রিক্স সামিটে এটা হতে যাচ্ছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই যেটা ব্রিক্স এর জন্য অনুমোদন করছে ব্রিক্স এর কারেন্সি হিসেবে। তাহলে এই যে খবরগুলো সব যদি আপনি টোটাল যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন যে আমেরিকার এই গোয়ার্তুমির জন্য, মালিকের এই গোয়ার্তুমির জন্য মাত্র 131 বিলিয়ন মার্কিন ডলারের একটা বাজারের, তার মধ্যে আমেরিকা কত দিচ্ছে, ভারত কত দিচ্ছে, সেটা নিয়ে আপনার ডিটেলস দিলাম। এইটুকুর জন্য তিনি এত ট্যারিফের হুঙ্কার টুঙ্কার দিয়ে আলটিমেটলি হলো কি, ভারতের হাতে এসে পৌঁছালো 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা বাণিজ্য চুক্তি। তাহলে জিতটা কার হলো, হারটা কার হলো? এখন যখন ইউকে হাত থেকে বেরিয়ে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন হাত থেকে বেরিয়ে গেল, অস্ট্রেলিয়া বেরিয়ে গেল, আচ্ছা আইসল্যান্ড, সুইজারল্যান্ড এরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয়, এদের সঙ্গে কিন্তু আলাদা করে হয়ে গেছে, ডিল হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে, সেগুলো আপনাদের বলা হয়নি, এগুলো কিন্তু আলাদা ডিল হয়ে গেছে। মোটামুটি কানাডার সঙ্গে এখন বাকি আছে, কানাডা এখন আসছে, ওই মার্কনি না কি যেন ওনার নামটা, তিনি আসছেন, ওনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ হবে, উনি আসছেন। উনি চায়নার সঙ্গে একটা ডিল করবেন, ইউকে আবার চায়নার সঙ্গে ডিল করছে। মানে ট্রাম্প যে জিনিসটা করেছেন, মালিক, আমি মালিকের সঙ্গে ইউনুসের খুব একটা তফাৎ দেখি না। ইউনুস করেছে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। পাসপোর্ট দেখুন, ও বলেছিল সারা বিশ্ব বাংলাদেশের গায়ে ছুটে আসবে, সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা করে দিয়েছে, উল্টো কেস হয়ে গেছে। আর ট্রাম্প মালিক আমাদের সবাইকে শাসাতে গিয়ে, হাত পাকিয়ে মাস্তানি করতে গিয়ে, ট্যারিফের ধমকি দিয়ে তিনি সারা বিশ্ব থেকে একলা হয়ে গেছেন। এখন টনক নড়েছে যে সব তো আমার হাত থেকে চলে গেল, তাই রইলটা কি? বেড়ালে তো সব মাছ খেয়ে গেছে, এখনো যদি এই বসে থাকি তাহলে কাঁটাটাও জুটবে না। ফলে এখন তড়ি ঘড়ি কি করে ভারতকে সন্তুষ্ট করা যায় এবং ট্রেড ডিলটাই করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনো এই ট্রাম্পকে বাঁচানোর জন্য যারা রিপাবলিকান যারা এই রয়েছে, সদস্য রয়েছে, তাদের মধ্যে কিন্তু ট্রাম্প সমর্থক রয়েছেন, তারা বিভিন্ন পত্রিকাকে ম্যানেজ করে ট্রাম্পের সমর্থনে নানান রকম খবর টবর বার করছে, যেগুলো কিছুটা ভারতের পক্ষে, আবার ভারতের নিউট্রাল একটা খবর তৈরি করে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন যা ট্রাম্পই সমস্ত কিছু করছে ভারত যেন নিমরাজি। যেমন ভারত তেল কেনা কম করে দিচ্ছে রাশিয়া থেকে, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এই সমস্ত রিপোর্টস রয়টার্স যেগুলো করছে, সেগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তিকর বলে আমাদের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এই দুটোকে নস্যাৎ করে দিয়েছেন। এই রিপোর্টগুলোকে বলেছেন আমরা রাশিয়া থেকে এক ফোঁটা তেল কিনে, হ্যাঁ তেল কমানো হয়েছে, কারণ যেহেতু শীতকাল, এখন আমাদের বাড়িতে এসি চলে না, গাড়িতে এসি চলে না, এবং অন্যান্য কলকারখানা এসি গুলো চলে না বলে আমাদের এখানে এসি কি বলে তেলের কনজামশনটা, পেট্রোলের কনজামশন, ডিজেলের কনজামশনটা কম আছে। ওই কারণে এই শীতকালে একটু কম হয়, আবার গরমকাল এলে পরে ওই যে 10 মিলিয়ন ব্যারেল যেটা কম আসছে, ওইটা আবার উঠে যাবে। কারণ এত ধমকের মধ্যেও যখন রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি, 50% ট্যারিফ বসানো সত্ত্বেও বন্ধ করেনি, এখন সব শেষের দিকে যখন আমাদের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে, আমাদের প্রিটেড এগ্রিমেন্ট হয়ে গেছে, তখন কেন আমরা কোন যুক্তিতে রাশিয়া থেকে আমরা তেল কেনা বন্ধ করবো? একটা যুক্তি থাকবে তো, তেল কেনা বন্ধ করবো। ফলে এই সমস্ত ঘটনার মধ্যে পুরোটা জড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর ইউনুস সে বাঁচার জন্য কিন্তু সার্জিও গোরকে জ্বালিয়ে মারছে, দিন রাত ফোন করছে। সার্জিও গোর নিজে হাসতে হাসতে বলছেন, দিন রাত ফোন করছেন। সার্জিও গোর কালকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বাড়িতে গেছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমার অফিসটা একবার দেখবেন না, আমি কোন অফিসে কাজ করছি, একবার তো আমার এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে, একবার তো আমার অফিসে চলুন। কিন্তু বিদেশমন্ত্রী তো আর একজন রাষ্ট্রদূতের অফিসে যেতে পারেন না, কিন্তু প্রথা ভেঙে তিনি বলেছেন ঠিক আছে আমি যাব।
উনি বললেন তাহলে আপনার গাড়িতে আমি যাব। মানে খিচবেরি ফটো ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছাবে যে এটা, যে একদম বিদেশ মন্ত্রীর সঙ্গে আমি গাড়িতে করে আমার রাষ্ট্রদূতের ভবনে আমি যাচ্ছি। তার মানে ভারতবর্ষে বিদেশ মন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা এমন জায়গায় আমি পৌঁছে গেছি, যেটা দিয়ে একটা ট্রাম্পকে একটা নিজের বার্তা পৌঁছানোর ব্যাপার আছে, সেটাতে তার ওজন বাড়বে। যে যার ধান্দায় আছে আর কি, বুঝতে পারছেন? ট্রাম্প এখন নিজে বাঁচার চেষ্টা করছেন। এখন ঠেলায় পড়লে সব বেড়াল এখন গাছে ওঠে। তার মধ্যে আবার ব্রিক্সের একটা ওই ফোনাও আছে যেখানে আপনাদের দেখালাম, টাইমস অফ ইন্ডিয়া বলেছে ব্রিক্স কারেন্সি বার করে দেবে বলে আমাদের SBI জানিয়ে দিয়েছে, এই রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে ব্রিক্সের কারেন্সি বার করে দেবে। সুতরাং ব্রিক্সের কারেন্সি নিয়ে এই যে আগামী যে অধিবেশন আছে ব্রিক্সের সমস্ত দেশগুলোকে নিয়ে, সেই অধিবেশনে এই কারেন্সিটা নিয়ে আলোচনা হবে এবং মালিক যাই করুন না কেন ব্রিক্স আটকাতে পারবেন না। আর এখানে ইউনুসের দন্তপাটি উৎপাদনের সমস্ত ব্যবস্থা মেটিকুলাস ডিজাইন আমরা করি না, আমরা যা করি খোলাখুলি করি, মেটিকুলাস ডিজাইনের মধ্যে যাই না। উনি মেটিকুলাস ডিজাইন করে হয়তো উনি ক্ষমতায় ভোট টোট করাতে পারেন, হ্যাঁ ভোট ফোট করাতে পারেন, কিন্তু যত ভোট করাবেন না উনি তত বেশি গাড্ডায় পড়বেন, উনি মরবেন নিজের গাড্ডায় নিজে পড়ে। আপনারা দেখে নেবেন এই ভোট যদি হয় তাহলে ইউনুসের কি হাল হবে। কারণ পৃথিবীর একটা দেশও এখনো পর্যন্ত বলেনি যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ভোট হোক। সবাই বলেছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি এক্সক্লুডিং নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি। সুতরাং সব দেশকে যদি আপনি উপেক্ষা করে চলার মতো সাহস বুকে ধরেন, ওইটুকু 86 বছরের বুকে কত সাহস আছে, ধকপকানি কতটুকু আছে আমি খবর রাখি না, কিন্তু আপনার ধকপকানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং হাসপাতালের ভেতরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে অথবা বিদেশে চিকিৎসার জন্য আপনাকে প্লেন ধরতে হবে। আপনি সেই ব্যবস্থা করুন। আমরা সকলে আপনার শুভার্থী, আপনার শুভকামনা করছি। আমি তরুণ ঘোষ। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে, তার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা নিয়ে আটকে ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু এবং সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানগত কৌশলগত অবস্থান, এই নিয়ে একটা ঘোরতর গন্ডগোল দুজনের মধ্যে লেগেছিল। এই একটাই কারণে FTA আটকে ছিল, সব দেশের সঙ্গে হয়ে গিয়েছে। এখন শেষে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যখন ট্রেড FTA হয়ে যায় সেই সময় কিন্তু ট্রাম্প কিন্তু চাপে পড়ে যান, আরো বহুমুখী চাপে পড়েছেন, সেটা আমি পরে বলছি। এবার সার্জিও গোরের কাছে একটা খবর এসছে, সার্জিও গোর ট্রাম্পের একটা বার্তা নিয়ে কাল রাত্রিবেলা আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করে তার সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে এবং ভারত কি চায়, তার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য। তা আমাদের এখানে ইন্ডিয়া টুডেতে বেরিয়েছে, ওয়াশিংটন সফরের আগে জয়শঙ্কর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে দেখা করলেন। লেখা হচ্ছে, বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নয়াদিল্লি এবং ওয়াশিংটন কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে। বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলো সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি পুরোটা আপনাদের ব্যাখ্যা করে বলে দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রী S জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে দেখা করেছেন। প্রতিরক্ষা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপর বিস্তৃত আলোচনা করেছেন, কারণ উভয় পক্ষই আগামী সপ্তাহে জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে ভারত মার্কিন অংশীদারিত্বের গতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এই গতিটা বাড়বে কি করে সেটাই আমি বলছি। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নয়াদিল্লি ওয়াশিংটন কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে জোরদার করছে বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে। এই একই খবর করেছে CNBC 18।
তারা লিখছে জয়শঙ্কর ডিসকাসেস মেনি ডাইমেনশন অফ ইন্ডিয়া ইউএস টাইজ উইথ গোর অ্যাহেড অফ ওয়াশিংটন ভিজিট। এটা করেছে আপনার সিএনবিসি TV9। এখন এই বিষয়টা কি, এই যে বলা হচ্ছে যে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে জোরদার করছে, বাণিজ্য নিয়ে উত্তেজনার পর গুরুত্বপূর্ণ খনিজগুলির সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ওই বাংলাদেশ। আমি যেটা বরাবর আপনাদের কাছে বলে আসছি যে বাংলাদেশ থেকে যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র পা তুলছে ততক্ষণ পর্যন্ত ভারত এই FTA করবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আটকে বসছিল, ট্রাম্পের একটা গুঁ ছিল যে যতক্ষণ না মোদি তাকে হ্যালো ট্রাম্প যতক্ষণ না বলছেন, হ্যালো মিস্টার ট্রাম্প বা হ্যালো মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, ততক্ষণ পর্যন্ত মানে ট্রাম্প খুশি হননি। উনি বলেছেন আমাকে খুশি করতে পারেননি। তা মোদিজি খুশি করার দিকে হাঁটেননি, মোদিজি নিজের জায়গায় বসছিলেন চুপ করে, যে কত লড়বি লড়, তোর দেশের মানুষ যদি না খেয়ে মরে তাহলে আমার কেউ যায় আসে না। এখন সেই জায়গায় এমন একটা মানে দেখুন, পাবলিক প্রেশার হচ্ছে এমন একটা জিনিস না যেখানে আচ্ছা আচ্ছা মানুষকে, আচ্ছা আচ্ছা দেশের নেতাকে কিন্তু নতি স্বীকার করতে হয়। এখন আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা, যে এখন মূল্যবৃদ্ধি যেখানে গিয়ে পৌঁছেছে এবং খাদ্য সংকট যেভাবে দেখা দিয়েছে, তাতে কিন্তু আমেরিকার পক্ষে বেশি দিন টিকে থাকা মুশকিল। তার উপর ইউরোপিয়ান ইউনিয়ন যখন FTA করে বেরিয়ে গেল, তখন কিন্তু আমেরিকার উপর চাপটা আরো বাড়লো, ট্রাম্প আরো গাড্ডায় পড়লেন। একে তো ভেনেজুয়েলার ওই প্রেসিডেন্টের ওই তুলে নিয়ে এসে তারপরে উনি ইরানের উপরে চাপ বাড়িয়েছেন। এবং ইরানের খবর তো আপনারা সবাই জানেন, আমি যদিও করিনি, পরে একদিন করবো উনি ইরানের খবর, কারণ ইরানের একটা মোটামুটি জায়গায় পৌঁছাক তখন খবরটা করব। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা লিখিত চুক্তি করতে হবে, যেটা ওয়াশিংটনকে বলা হয়েছে থ্রু সার্জিও গোর, যে ভারত যেটা বলেছে সেটা লিখিত চুক্তি করতে হবে। সেটা কি নিয়ে? গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ এই মর্মে চুক্তি সম্পাদিত করতে হবে। সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া কৌশলগতভাবে এই চুক্তির মধ্যে থাকবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশ সহ সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আর নাক গলাবে না। এবং কি কি বিষয়ে সেটা হবে, সেটা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ এই মর্মে চুক্তিটা হবে। দুজনের ক্ষেত্রে একটা কমন ইন্টারেস্ট কাজ না করলে এই ট্রেড ডিল হওয়া সম্ভব নয়, আর ইন্দো প্যাসিফিক নীতিতে একসঙ্গে কাজ করা সম্ভব না। এই যে এগ্রিমেন্টটা হবে, এই এগ্রিমেন্টটা হবে 10 বছরের জন্য। এটা 2026-2036 পর্যন্ত এগ্রিমেন্টটা হবে। একটা জয়েন্ট টাস্কফোর্স একটা গঠন করা হয়েছিল, কবে হয়েছিল আমি জানি না, মনে নেই আর কি। এই জয়েন্ট টাস্কফোর্সকে সুপারিশ এবং সিদ্ধান্ত অনুযায়ী 2036 পর্যন্ত এটা বহাল রাখতে হবে। এই যে এগ্রিমেন্টটা হবে সেটা জয়েন্ট টাস্কফোর্সের যে সুপারিশ এবং সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তগুলো অনুসরণ করে এই এগ্রিমেন্টটা করতে হবে, যেটা 2036 পর্যন্ত বহাল থাকবে। এবং আরো চাপটা বাড়ছে এই কারণে যে ভারত তলায় তলায় 50 বিলিয়ন US ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। একই তো মার্কিন যুক্তরাষ্ট্রের ধার বাড়ছে, এখন বোধহয় $38 ট্রিলিয়ন হয়ে গিয়েছে। তারপরে যদি ভারতের কাছে $400 বিলিয়ন ট্রেজারি বন্ড আছে। ট্রেজারি বন্ড কি? আগে একটা সুরক্ষিত জায়গা ছিল যে আমি ট্রেজারি বন্ড ইস্যু যখন করে আমেরিকা, তখন আমি ডলার দিয়ে ট্রেজারি বন্ড কিনে রেখে দিলাম, যে ওই টাকাটা আমার সুরক্ষিত থাক, ব্যাংকে রাখার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রইল। এখন যখন এই ওয়েপনাইজেশন মানে অস্ত্র হিসেবে যখন এই ডলারকে ব্যবহার করা হচ্ছে এবং ট্যারিফকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র তার কিন্তু মানে এটা কি বলে যে ওটা কি বলবো যে
সুরক্ষা, আত্মবিশ্বাস, যেটা গ্যারান্টি, টাকা রাখার গ্যারান্টি, যেমন রাশিয়ার $360 বিলিয়ন ব্লক করে দিল। তো বিভিন্ন দেশ ভাবছে যে আমাদের যে সমস্ত এই যে ট্রেজারি বন্ডগুলো রয়েছে, এই ট্রেজারি বন্ডগুলো যদি আমাদের যে কোনো দিন আটকে দেয়, তাহলে পরে তো আমাদের টাকাটা যাবে। ফলে এই ট্রেজারি বন্ডগুলোকে ধীরে ধীরে ছাড়ো। যেমন চায়না অলরেডি 150 বিলিয়ন চায়না ছেড়ে দিয়েছে, ভারত 50 বিলিয়ন ছেড়েছে এবং বাকি 350 বিলিয়ন এখনো হাতে রেখে দিয়েছে। এটাও একটা বড় চাপ যে এইভাবে যদি ট্রেজারি বন্ড যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে ওই টাকাটা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে হবে। ভারত কি করছে, ওই $50 বিলিয়ন যেটা ফেরত পেলো সেটা দিয়ে ভারত সোনা কিনে নিল। এই যে সোনার বাজারে এত যে চড়া দাম দেখছেন না, সেটা হচ্ছে সব ওই ট্রেজারি বন্ড বিক্রি করার টাকা। ওই যত ট্রেজারি বন্ড বিক্রি হচ্ছে সব গিয়ে সোনার উপরে গিয়ে পড়ছে। সোনা সমস্ত দেশগুলো কিনছে, কিনে তার ভাড়ারে স্টক করছে, তার জন্য সোনার দর এই চড়চড় করে বাড়ছে এবং এটা অব্যাহত থাকবে। সোনার দর কিন্তু নামার কোন রকম মানে স্কোপই নেই, নামবে না সোনার দর। যত দিন যাবে এটা 10 লাখ টাকায় পৌঁছে যাবে 10 গ্রাম, এটুকু জেনে রাখবেন। আর 2-4 বছর হয়তো অপেক্ষা করতে হবে। যত ট্রেজারি বন্ড জমা পড়বে, তত ইউএস ট্রেজারি বন্ড জমা পড়বে, তত দেখবেন সোনার দর তত বাড়তে আরম্ভ করে দিয়েছে। কারণ সোনাই একমাত্র নিরাপদ স্থল বলে সব দেশ মনে করছে, ইনভেস্ট সোনাতে করো। এখন এই সমস্ত যখন কাণ্ড ঘটছে, তখন ভারতের কাছে যখন অফারটা এসছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা আমাদের করে নিতে হবে, আপনারা কি শর্তে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন, তখনই ভারত বলেন বা জয়শঙ্কর বলেন যে আমাদের সঙ্গে এই যে ইন্দো প্যাসিফিক চুক্তি বা আমাদের এই যদি অন্যান্য চুক্তিগুলো যদি মেনটেন করতে হয়, তাহলে পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে সুপারিশ যেটা করা হয়েছিল, জয়েন্ট টাস্ক ফোর্সের সুপারিশ এবং সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 2036 পর্যন্ত একটা চুক্তি করতে হবে, যে চুক্তির মধ্যে ওই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সন্ত্রাস দমন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্ম ওই চুক্তিটার মধ্যে থাকতে হবে। সেটা যদি হয় তাহলে পরে ভারতবর্ষ এফটিএ করতে